This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয়বার সিবিআই দফতরে বিভাস অধিকারী এ নিয়ে দ্বিতীয়বার নিজাম প্যালেসে হাজিরা দিলেন তিনি। বিভাস অধিকারীকে প্রায় 3 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সুজয় পাল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দ্বিতীয়বারের জন্য বিভাস অধিকারী সিবিআই দফতরে কেন, কি জানতে পারছি আমরা? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের জন্য তলব করা হয়েছিল বিভাস অধিকারীকে এবং বিভাস অধিকারী সিবিআই নোটিশ পেয়ে আজকে হাজিরা দিয়েছেন, তেমনটাই আমরা জানতে পারছি। এবং হাজিরা দেওয়ার পর প্রায় 3 ঘন্টা তাকে সিবিআই দপ্তরে জেরা করা হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। এবং এই মামলাতে মানিক ভট্টাচার্যের সঙ্গে তার ঘনিষ্ঠতা যেমন ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে এসেছে, তার পাশাপাশি ইতিমধ্যেই তার আশ্রম সহ বিভিন্ন যে সংস্থা রয়েছে তার নথিও কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা তার থেকে সংগ্রহ করেছিলেন। সেই সংক্রান্ত নথি এবং এই নিয়োগ দুর্নীতি মামলা সংক্রান্ত বিষয়ে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হয়েছে। এবং সেই বয়ান কিন্তু মিলিয়ে দেখবেন তদন্তকারীরা। এর আগে যে সমস্ত ব্যক্তিদের মারফত তদন্তকারীদের কাছে বিভাসের নাম উঠে এসেছিল তাদের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখবেন, সেক্ষেত্রে যদি প্রয়োজন আবার তলব করা হতে পারে, তেমনটাই সূত্র মারফত খবর। ধন্যবাদ সুজয় তোমাকে। পরের খবর, রাহুল জোট বার্তার দিনই কালীঘাটে বৈঠকে ফের একলা লড়ার ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী বলেন, আমরা ইন্ডিয়া জোটে আছি, কংগ্রেসকে 2টো আসন ছাড়ার কথা বলা হয়েছে, কিন্তু ওরা 3 থেকে 4টে, 10টা থেকে 12টা যা খুশি বলছে, 2টোর বেশি আসন তৃণমূল ছাড়বে না, সাফ কথা মমতার। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমো আরও বলেন, কংগ্রেস আসলে উল্টো পাল্টা আসন দাবি করে, সিপিএম বিজেপির সুবিধা করে দিতে চায়। রাহুল জোট বার্তার দিনই অর্থাৎ রাহুল গান্ধী আজ যখন বলছেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার দলের যথেষ্ট ভালো সম্পর্ক রয়েছে, ছোটোখাটো বিষয়ে নিয়ে মতানৈক্য থাকতে পারে কিন্তু সম্পর্ক অত্যন্ত ভালো, ঠিক সেরকম একটা দিনে কালীঘাটের বৈঠকে একলা লড়ার ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে তৃণমূল নেত্রী বলেছেন, আমরা ইন্ডিয়া জোটে আছি, কংগ্রেসকে 2টো আসন ছাড়ার কথা বলা হয়েছে, কিন্তু ওরা 3 থেকে 4টে, 10টা থেকে 12টা যা খুশি বলছে, 2টোর বেশি আসন তৃণমূল ছাড়বে না, সাফ কথা মমতার। আজ রাহুল গান্ধী কি বলেছেন শুনুন একবার। जो हमारा सीट नेगोशिएशन है वो चल रहा है, उसका रिजल्ट आएगा, कंक्लूजन आएगा, उसके बारे में मैं यहाँ कमेंट नहीं करना चाहता हूँ। बट हमारा ममता जी के साथ मेरा पर्सनल और पार्टी का बहुत अच्छा रिश्ता है। हाँ, थोड़ा थोड़ा होता रहता है, कभी कोई उनका कोई बोल देता है, हमारा कोई बोल देता है। दीज आर नेचुरल थिंग्स, दीज आर नॉट थिंग्स दैट आर गोइंग टू डिसरप्ट एनीथिंग। अफ्रीका আমি বলবো প্রত্যেকটি রাজনৈতিক কর্মীরই আরেকজনের সাথে সম্পর্কটা ভালো থাকা উচিত। রাজনীতির ফারাক মানে ব্যক্তিগত সম্পর্কটা খারাপ করার কথা নয়। সেটা নষ্ট হয়ে গেছে পশ্চিমবাংলায়, কেন সব মমতা ব্যানার্জি বলতে পারলেন, তা আমাদের পক্ষে বলা সম্ভব না। আমরা আশা করব যে রাজনৈতিক সৌজন্য, শিষ্টাচার সেগুলো যেন বজায় থাকে। রাজনীতির লড়াই থাকবে, সেই লড়াইটা ব্যক্তিগত নয়। আমাদের এড়িয়ে কোনো উৎসাহ নেই। আমরা চাই পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, এমনকি ছোটো ভাই আইএসএফকে নিয়ে জোট তৈরি হোক, তারা জোটবদ্ধ হয়ে মানুষের কাছে যান। ভিন্ন ভিন্ন মঞ্চ থেকে দাঁড়িয়ে অন্ধকারে নিজেদের সঙ্গে যোগাযোগ রেখে মানুষের সামনে বিজেপি বিরোধিতার নাটক বন্ধ করুন, সরাসরি বুক চিতিয়ে এসে যুদ্ধ করুন। এই রোজ এক একজনের বিরুদ্ধে বিবৃতি দেবেন, আর এখানে বিবৃতি গিয়ে দিল্লিতে চা চক্রে যোগ দিয়ে দেবেন, কংগ্রেসি নেতাদের ধরে সুপ্রিম কোর্টে মামলা লড়বেন, এটা চলবে না। এদিকে দলে গোষ্ঠীদ্বন্দ্বের কাঁটা, নবীন প্রবীণ দ্বন্দ্ব, বাম কংগ্রেসের সঙ্গে জোটের ঘোট। লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক দলের কাছে চ্যালেঞ্জ তো কম নয়। বীরভূম নেতৃত্বের সঙ্গে বৈঠকে বড় চমক, 9 জনের কোর কমিটি ভেঙে দেওয়া হলো, 5 জনকে নিয়ে নতুন কমিটি গড়া হলো। আর সেই কমিটিতে থাকছেন চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ ওরফে রানা সিংহ, সুদীপ্ত ঘোষ, আশিস বন্দ্যোপাধ্যায়। কোর কমিটিতে কাজল শেখ নেই। লোকসভা নির্বাচনের আগে অনুব্রত শিবিরের ওপরই আস্থা তৃণমূল নেত্রীর। খুব যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে তাও নয়, কিছু কিছু জায়গায় মানুষের একটু অভিযোগ অভিমান থাকে বা দলের মানুষের অভিমান থেকে থাকে, সেগুলোকে মিটিয়ে নেওয়া এবং একসঙ্গে দলকে জেতানো। 2টো সিট মমতা ব্যানার্জির সিট, 2টো সিট জিততেই হবে, এটা একমাত্র বার্তা।
পশ্চিম মেদিনীপুর আর মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে ছিলেন অভিষেক, কিন্তু আজকের বৈঠক অর্থাৎ বীরভূমের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না। বৈঠকে না গিয়ে মার্কস রোডের অফিসে যান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না, না বলছিল দিদি যে এত সইটই ওকে সব জায়গায় করতে হচ্ছে, এত সময় ওখানে দিতে হচ্ছে, তাই জন্য সবসময় সব জায়গায় যাওয়া সম্ভব হচ্ছে না। দিদি তৃণমূল কংগ্রেসকে মানুষ তৃণমূল কংগ্রেস হিসেবেই চেনে, অনুব্রত বা অন্যান্য যাদের নাম আসছে এরকম আলাদা আলাদা করে চেনে না। তৃণমূলের কর্মসূচি এক, লক্ষ্য অভিন্ন, তারা সেই পথেই এগিয়ে চলেছে। এরা শুধু মুখোশ মাত্র। কার সঙ্গে রাবণের সাদৃশ্য খুঁজে পাওয়া যাচ্ছে এ নিয়ে আমাদের কোনো উৎসাহ নেই, কিন্তু বীরভূম জেলার কোনো আসনেই এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করতে পারবেন না। বিজেপির প্রার্থীরাই বীরভূম থেকে দিল্লি যাবেন। তিহারে থেকেও বীরভূমের বৈঠকে উঠে আসে অনুব্রত মণ্ডলের নাম। বিনা কারণে আটকে রাখা হয়েছে অনুব্রতকে, তার বেরিয়ে আসার ব্যাপারে আশাবাদী মমতা। অনুব্রতকে ভুলে যাওয়া চলবে না, বৈঠকে তাৎপর্যপূর্ণ মন্তব্য তৃণমূল নেত্রীর। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে, এরকম তো নয় আজীবন তাকে রাখা হবে, এরকম সেটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলেছে। তাকে সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেক দিন অনেক কাজ করেছে এবং এখনও যে জায়গায় সেটা দলের জন্য রয়েছে, সুতরাং তাকে সম্মান দেওয়া, তাকে ভুলে না যাওয়ার ব্যাপার, যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা এরকম হবে না। এবং অনুব্রত মণ্ডল ফিরে আসলে তার জায়গাটাও থাকবে। আর তার সংগঠনের ছিল, তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার ভাবনা যেন কেউ না ভাবে। এটা কি নেত্রী বলেছেন আপনাদের? হ্যাঁ, অনুব্রত মণ্ডল খুব শীঘ্রই ফেরত আসবেন না। তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি সেটা দখলদারির রাজনীতি, মানুষের প্রতিবাদকে বাজেয়াপ্ত করবার রাজনীতি, ভীত সন্ত্রস্ত করে লুটতরাজের রাজনীতি। তো সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের যে চলার পথটা ছিল সেটাই তৃণমূলের পথ। অনুব্রত কোনো বিচ্ছিন্ন ব্যক্তি নয়, অনুব্রত একটা মুখোশ মাত্র। আসলে তৃণমূল কংগ্রেস যেভাবে তৃণমূল কংগ্রেস চলতে চায় সেভাবেই অনুব্রত দলকে চালিয়েছিল, এখন অন্যরা সেইভাবে চালাবে। শতাব্দী এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ। হাওড়া থেকে জলপাইগুড়ি যাওয়ার সময় খানা জাংশন আর ঝাপরের ঢাল স্টেশনের মাঝে পাথর ছোড়ার অভিযোগ। কেন পাথর ছোড়া, কারা এর পেছনে রয়েছে, আদৌ কি জানা যাচ্ছে? প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জানাবেন। প্রসেনজিৎ, দেখো, শিলিগুড়ির বেশ কিছু যাত্রী C9 কোচে ছিলেন শতাব্দী এক্সপ্রেস আর দুপুরে হাওড়া থেকে ছাড়ার পর খানা জংশন পার হতেই আচমকা রাস্তায় যে এলাকা দিয়ে ট্রেনটি যাচ্ছিল সেখান থেকে একটি বড় পাথর ছুটে আসে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। তাতে C9 যে কোচ, সেই কোচের একটি জানলার কাঁচ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন, ট্রেনটি দ্রুতভাবে চলতে থাকে এবং পরে দেখা যায় যে জানলার কাঁচের যে ডবল লেয়ার থাকে তার মধ্যে একটি লেয়ার কার্যত ভেঙে চুরমার হয়ে গেছে। তবে যাত্রীরা অক্ষত আছেন। রেলের তরফেও জানানো হয়েছে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারা পাথর ছুড়লেন, কেন পাথর ছুড়লেন তা এখনো পরিষ্কার নয়। ওই কোচে শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের বেশ কিছু ছাত্ররা তারা কলকাতায় একটি কুইজ কম্পিটিশনে যোগ দিয়ে ফিরছিলেন, তাদের সঙ্গে তাদের শিক্ষকও ছিলেন। সেই শিক্ষকও জানিয়েছেন ছাত্র সহ তারা সকলে অক্ষত আছেন। প্রসেনজিৎ, ধন্যবাদ। মন্দিরে মোতায়েন করতে হলো আধা সেনা, পর্যালোচনায় অযোধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আকাশপথে পরিস্থিতি দেখলেন যোগী। সন্তোষ মিত্র স্কোয়ারের সেই রাম মন্দির মণ্ডপের কথা মনে আছে? দ্বাদশীর রাতে ও মধ্যরাতেও সেখানে কাতারে কাতারে মানুষের ভিড়। আর এটা তো অযোধ্যার রাম মন্দির, 500 বছর পর রামলালা ঘরে ফিরেছেন, তাকে দেখতে ভিড় হবে না? হতে পারে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অযোধ্যায় এসে ভিড় করেছেন বিগত 2-3 দিন ধরে। আজকে আমজনতার জন্য এই মন্দির খুলে দেওয়া হয়েছে। প্রথম দিন থেকেই আমরা দেখছি অযোধ্যা পুলিশের যারা কর্মী আছেন, আধিকারিক যারা আছেন, তারা হাসি মুখে ভিড় সামাল দিচ্ছেন। এই মুহূর্তে আমরা সেটা দেখছি, তারা ঘন ঘন বাঁশি বাজাচ্ছেন, হাত জোড় করছেন যারা দর্শনার্থী আসছেন, প্রত্যেকে বলছেন তাদের সঙ্গে সহযোগিতা করতে। राम मंदिर बना है, 500 वर्षों बाद लोग देखने के लिए आए, पूरे विश्व से लोग आएंगे। यहाँ गेट और बढ़ाने चाहिए, लोग दब रहे हैं, हम भी उसमें दब गए थे, उसमें कुछ महिलाएं दब गई थी। मैंने चैनल के माध्यम से मैंने आवाज़ लगाई कि गेट खोला जाए, व्यवस्था की जाए, लोग इसमें मर जाएंगे। इसलिए मेरा निवेदन है सरकार से, उत्तर प्रदेश मुख्यमंत्री जी से, कि और व्यवस्थाएं बढ़ाई जाएँ। कुछ श्रद्धालुओं के आने का तांता पूरे देश से शुरू हो गया है, उनकी आस्था को ध्यान में रखा जाए, उनको व्यवस्थाएं दी जाए। अगर भीड़ रोकी गई तो निश्चित रूप से लोग दब सकते हैं, मत उसमें तमाम महिलाएं, बच्चे, सब बड़ी स्थिति थी। लगभग 2 घंटे से मैं भी दबा हुआ था, इसलिए मेरा प्रार्थना है उसमें तत्काल व्यवस्था कराई जाए।
जाए। প্রথম দিনের ভিড়, মানুষের উৎসাহ, মানুষের আবেগ, আর তার সঙ্গে পুলিশি বন্দোবস্ত। দেখুন প্রত্যেক পুলিশ কর্মী মুখে হাত দিয়ে রীতিমতন সামাল দিচ্ছেন, বোঝাচ্ছেন মানুষকে, হাত জোর করছেন, প্রয়োজন পড়লে বাঁশি বাজাচ্ছেন যাতে ভিড় কন্ট্রোল করা যায়। হ্যাঁ, এই ছবি ধরা পড়েছে একেবারে প্রথম দিন রাম মন্দিরের সামনে থেকে। ক্যামেরা সুদীপ গুচাইতের সঙ্গে শুভজিৎ মিত্র, TV9 বাংলা, অযোধ্যা, উত্তরপ্রদেশ। যারা রাম মন্দিরে মানুষের দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছে তারা প্রশাসনিক দিক থেকে মানুষের দর্শনার্থীদের নিয়ন্ত্রণ করার ব্যাপারেতে ব্যর্থ হয়েছে। এদের হাতে যদি মানুষে বিরোধ দেখা দেয় তখন তার রক্ষা কী করে হবে? এটা প্রশাসনের দায়িত্বটা পালন করা উচিত প্রশাসনকে। মালদার হরিশ্চন্দ্রপুরে প্রতারণা চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার স্থানীয় তৃণমূল নেতা সহ 3। সূত্রের খবর, উত্তর শালদহ গ্রামে চলছিল রাজ্য সরকারের পাড়ায় সমাধান প্রকল্প। সেখানেই ভাতার জন্য শংসাপত্র জমা করেন বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষম ব্যক্তি। শংসাপত্র দেখে সন্দেহ হয় বিডিওর। বিষয়টি খতিয়ে দেখার পরই মেলে ভুয়ো শংসাপত্র তৈরি চক্রের হদিশ। স্থানীয় তৃণমূল নেতা নাজিমুল হক এবং তার জামাইবাবু মামুন আলীকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃত মালদা পুলিশ লাইনের এক হোমগার্ডও। যে কোনো কানে যাই ভাতা করতে আর কিছু করতে যাই তো কই যে সার্টিফিকেট লাগবে আর কিছু। আমরা যখন কোনো জায়গা থেকে সহযোগিতা পারলাম না, এর কাছে বললো দেবেলে বানিয়েছি আমরা, তবে বানাবেন, তো আমরা বানাতে দিলাম, তো দিল, এটাই দিয়েছি সার্টিফিকেট। এখানে প্রায় 40 থেকে 50 জনের সার্টিফিকেট বানিয়েছে নকলি। এটা আমাদের গ্রামে নয়, রশিদাবাদ অঞ্চলে অনেকগুলোর জাল সার্টিফিকেট বানিয়েছে। তিনি 2500 কথা হয়েছিল, তো 2000 টাকা নিয়ে সার্টিফিকেট নিয়ে দিল। কি সার্টিফিকেট? ওই হ্যান্ডিক্যাপ। পুরো রাজ্যের মধ্যে তো ভুয়ো ব্যাপারটা চলে এসছে, আর সেই শিক্ষা থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে রেশন কার্ড তৈরি করার ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রের মধ্যে ভুয়ো ব্যাপারটা চলে এসছে। আর এই ভুয়ো ব্যাপারটা একমাত্র তৈরি হওয়ার কারণটাই হচ্ছে শাসক দলের নেতাকর্মীরা। সে শাসক দলের হোক, শাসক দলের না হোক, সাধারণ লোক হোক, পুলিশ হোক, বিডিও সাহেব হোক, ডিএম সাহেব হোক, এসপি হোক, আমরাই হই, যেই হই না কেন, অন্যায় অন্যায়। নেতাজির জন্মদিনে তৃণমূল পরিচালিত পুরসভার মঞ্চে বামেদের সুজন চক্রবর্তী। মালদায় একই মঞ্চে সুজন আর কৃষ্ণেন্দু উপস্থিতিতে জোর বিতর্ক। নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির ঘোষণা করা নিয়েও মঞ্চ থেকে কেন্দ্রকে বিঁধলেন বামেদের সুজন। 23শে জানুয়ারি দেশপ্রেমিক দিবস যারা ঘোষণা করতে পারে না তারা দিল্লিতে সরকার চালাবে। 23শে জানুয়ারি জাতীয় ছুটি যারা ঘোষণা করতে পারে না তারা 22শে জানুয়ারি অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। এটা নেতাজির প্রতি অবজ্ঞা, দেশের প্রতি অবজ্ঞা, এটাই স্বাভাবিক। আমি সে কথাটা নিশ্চয়ই বলেছি। ওনার কথা আপনারা শুনেছেন, ওনার বক্তব্য উনি রেখেছেন। আমাদের কাজ হচ্ছে যে আমাদের এখানে যেই আসুন, দেখবেন বিএসএফ এর অফিসার এসছেন, ডিআইজি কমান্ডেন্ট এসছেন, আলাপতি জি এসছেন, আরো এসছেন, তাদেরকেও আমরা শ্রদ্ধা জানি। আপনারা কি ছুটির দাবি করবেন কেন্দ্রের কাছে? আমরা তো আমাদের বাংলায় ছুটিটা ঘোষণা করেছি, আমাদের নেতৃত্ব করেছেন, এটাই আমাদের কাছে বড় ব্যাপার। রঘুনাথপুরে কাজের দাবিতে আন্দোলন। নির্মীয়মান কারখানায় কাজের দাবিতে বিক্ষোভ আন্দোলন তুলতে গিয়ে পুলিশ বিক্ষোভকারীদের ধস্তাধস্তি। ঘটনায় আহত রঘুনাথপুর থানার আইসি। ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসীও আটক। কারখানার ভেতরে বহিরাগত শ্রমিককে নিয়োগ বন্ধ করতে হবে। ওখানে রকেট করে ডিস্টার্ব করছিল ওদের কাজকে। তখন পুলিশ খবর পেয়ে এটা যায়। পুলিশ যখন ওদেরকে ওখান থেকে সরে যেতে বলে তখন মব ভায়োলেন্ট হয়ে যায়। তো ভায়োলেন্ট হয়ে পুলিশের দিকে ব্যাটিং করতে থাকে। আমাদের কয়েকজন ইনজোর্ড হয়। যারা যারা এই ব্যাপারে দোষী আছে, যারা যারা এই কাজটা করছে, তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। জন্মজয়ন্তীতে আবারও নেতাজিকে নিয়ে রাজনীতি। শাসক বিরোধীদের তরজায় নেতাজি। আজও নেতাজির জন্মদিনে ছুটি ঘোষণা করা হয় না, আক্ষেপের সুর মমতার গলায়। শুভেন্দু বললেন, নেতাজি থাকলে অখণ্ড ভারত খণ্ডিত হতো না। রাজ্যপাল বোসের দাবি, নেতাজির স্মৃতি পুনরুদ্ধারের চেষ্টা করছেন মোদি। আজ আমরা তার জন্মদিনটা আমি 20 বছর ধরে চেষ্টা করেও একটা ছুটির দিন হিসেবে, জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা করতে পারিনি। আমি ক্ষমা প্রার্থী, আমি লজ্জিত। এ দেশে পলিটিক্যাল প্রচারে ছুটি হয়ে যায়, কিন্তু যারা দেশের জন্য জীবন দেয়, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা, তারা বসে বসে কাঁদে। স্বাধীনতার পরে সবচেয়ে বেশি বছর ধরে ক্ষমতায় ছিল কংগ্রেস, এবং তারপরে অকংগ্রেসির জামা গায়ে দিয়ে কংগ্রেসিরা। মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার রাজনৈতিক উত্থান, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে তিনি তার সঙ্গে যুক্ত ছিলেন। তার ভূমিকা কী ছিল?
উনি হঠাৎ নির্বাচনের আগে এসে নেতাজিকে নিয়ে শুরু করলেন কেন? ওনার কাছে মানুষ জানতে চায় শাহজাহান কোথায়।